আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা আদর্শ গ্যাসের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব। তো এই চ্যাপ্টারের বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক নাই, 2-3টা টপিক পড়লে মোটামুটি কভার হয়ে যায়। তো প্রথমত ছোটখাটো যে থিওরিগুলো আছে ওগুলা, দ্বিতীয়ত তোমার মূল গড় বর্গবেগ বা সিআরএমএস, আর হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, তারপর হচ্ছে তোমার বয়েল চার্লসের যে সূত্রগুলো আছে না ওগুলা। ওকে, আইডিয়াল গ্যাস ফর্মুলা। তো এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি তোমার এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তাও আমরা যে এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, তুমি এখানে কিছু আননেসেসারি প্রশ্ন দেখতে পাবা, তো ওগুলো তোমার স্কিপ করলেও চলবে। ওকে, তো আমি তোমাকে বলে দিব যে এগুলা তোমার দরকার নাই, আর কোনগুলো দরকার ওগুলো তো আমরা সলভ করবই। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্নটা আমাদের বলছে আপেক্ষিক আর্দ্রতা আর, ওকে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এফ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ দ্বারা প্রকাশ করা হলে তোমার কোন ইকুয়েশনটা এখানে সঠিক? দেখো, আমরা একটা ফর্মুলা জানি আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা, সেটা হচ্ছে আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। এটা আমরা জানি। তো এইখানে এই যে ছোট হাতের এফ, এইটা দ্বারা কি মিন করে? এটা দ্বারা আমরা মিন করি হচ্ছে তোমার শিশিরাঙ্কে যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেইটা, আর বড় হাতের এফ দিয়ে এটা দিয়ে আমরা মিন করি হচ্ছে মানে বায়ুর তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেইটা। বাট দেখো, প্রশ্নে আবার উল্টা বলছে। প্রশ্নে বলছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ হচ্ছে বড় হাতের এফ। তো সেই হিসেবে তোমার ফর্মুলাটা মানে এই প্রশ্নের হিসেবে তোমার ইকুয়েশনটা দাঁড়াবে আর ইকুয়াল বড় হাতের এফ ডিভাইডেড বাই ছোট হাতের এফ ইন্টু 100%। ওকে, তো আনসারটা হচ্ছে সি। গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ ভিআরএমএস এবং পরম তাপমাত্রা টি হলে কোনটি সঠিক? তো এটা সিআরএমএস এর জায়গায় ভিআরএমএস বলছে। তো এইটার সাথে তোমার তাপমাত্রার যে সম্পর্ক সেটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এটা কোত্থেকে আসছে? তোমার ফর্মুলাটা ছিল এরকম যে √3RT/m। যেহেতু এগুলো ধ্রুবক, সো ধ্রুবক সরাই ফেললে আমরা একটা সমানুপাতিক আনতে পারি। ওকে, সো এইটা হচ্ছে ফর্মুলা। তো আনসার কোনটা বলো তো? এ হচ্ছে আনসার। এরপর স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তো আমাদের কি বের করতে বলছে? কি পয়েন্টটা তুমি এখানে বের করবা? এখানে আমাদের বের করতে হবে হচ্ছে কোন তাপমাত্রায়। ওকে, এখন কোন গ্যাসের কোন তাপমাত্রায় আমাদের লাগবে? এখন কোন গ্যাসের মূল বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তো এই যে কোন তাপমাত্রা, এটাকে আমি ধরে নিচ্ছি T2। এই T2তে যে তোমার সিআরএমএস বা সি থাকবে, মূল গড় বর্গবেগটা থাকবে, এইটা আবার প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তো এখানে প্রমাণ চাপটা আমাদের দরকার নেই, বিকজ তোমাকে এখানে বলে দিছে যে স্থির চাপ চেঞ্জ হবে কি টেম্পারেচার, রাইট? তো টেম্পারেচারের সাথে তোমার মূল গড় বর্গবেগের সম্পর্কটা ছিল এরকম সি সমানুপাতিক √T, রাইট? এখন আমরা যে তাপমাত্রা আমাদের বের করতে বলছে ওইটাকে ধরে নিচ্ছি T2, আর ওই তাপমাত্রায় যে তোমার মূল গড় বর্গবেগ ওইটাকে ধরে নিচ্ছি C2। এখন এই C2 প্রমাণ তাপমাত্রার সি এর অর্ধেক। তো এই প্রমাণ তাপমাত্রায় আমি মূল গড় বর্গবেগটাকে ধরে নিচ্ছি C1। তাহলে আমি বলতে পারি C2 ইকুয়াল হাফ অফ C1, বিকজ তোমার প্রমাণ তাপমাত্রায় যে মূল গড় বর্গবেগ সেটার অর্ধেক হচ্ছে যে তাপমাত্রা আমাদের বের করতে বলছে সেই তাপমাত্রার মূল গড় বর্গবেগ। তাহলে আমরা এখানে এটা সম্পর্ক পাইলাম। তো এখানে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে C2/C1 ইকুয়াল আমরা √T2/T1 লিখতে পারি, রাইট? এখন এই রুটটা এই পাশে আমি বর্গ করে দিব, আমাদের লাগবে T2 ইকুয়াল আমরা লিখতে পারি C2/C1 এটার স্কোয়ার ইন্টু T1, রাইট? তো C2/C1 সমান কি হাফ অফ C1। তো হাফ অফ C1টা এখানে বসাও ডিভাইডেড বাই C1 এটার হচ্ছে স্কোয়ার ইন্টু T1। ওকে, তো C1 কাটা, এই হাফের উপরে স্কোয়ার আছে, তার মানে এখানে আমরা 1/4 লিখতে পারি। T1 কত? T1 হচ্ছে প্রমাণ তাপমাত্রায় টি বা টেম্পারেচার হচ্ছে
তোমার 273 কেলভিন। এখন 273কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 3 থাকলো। তো এখানে দেখো প্রথম যে তোমার অঙ্কটা সেটা হচ্ছে 6। অপশনগুলো খেয়াল করো, 6 ওয়ালা অঙ্ক একটাই আছে, তো আনসার হচ্ছে এ। আমরা পুরো ক্যালকুলেশন না করে বলে দিতে পারতেছি, বাকি চাইলে তুমি বের করতে পারো, বাট সেটা বোকামি হবে। এরপর স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন, স্থির চাপ বলে দিছে, একটু দাঁড়াও, তোমাকে বলেই দিছে স্থির চাপ, তার মানে চাপের এখানে কোনো কথাবার্তা থাকবে না। এরপর কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে 30 ডিগ্রি ও 10 লিটার। এখন তাপমাত্রা দ্বিগুণ করলে এর আয়তন কত গুণ হবে? তো যেহেতু স্থির চাপ এবং তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি ভি সমানুপাতিক টি, মানে আয়তন সমানুপাতিক টেম্পারেচার বা তাপমাত্রা, তাই না? আমাদের বের করতে বলছে কি বলতো, আয়তন কত গুণ হবে, মানে V2 বের করতে বলছে, তাই না? তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, V2/V1 ইকুয়াল T2/T1, কারণ সমানুপাতিক অবস্থায় আছে, রাইট? তো আমাদের বলছে যে টেম্পারেচার দ্বিগুণ করছে, তাই না? তো টেম্পারেচার ছিল কত, 30 ডিগ্রি। সো T1 ইকুয়াল 30 ডিগ্রি ইকুয়াল আমি কি লিখতে পারি, 273 প্লাস 30 মানে কি 303 কেলভিন। এখন টেম্পারেচার দ্বিগুণ করছে, সেলসিয়াসে দ্বিগুণ করছে, তার মানে কি 60 ডিগ্রি। তো 60 প্লাস 273 কত হয়, 60 প্লাস 273 তোমার হয় হচ্ছে 333 কেলভিন, রাইট? আমাদের লাগবে কি V2, তো V2/V1 এভাবে রাখলাম ইকুয়াল T2 কত 333 ডিভাইডেড বাই 303। ওকে, এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে আয়তন কত গুণ হবে, কার কত গুণ হবে, V1 এর কত গুণ হবে, রাইট? V2 V1 এর কত গুণ হবে এটা বের করতে বলছে। তো V2 ইকুয়াল, এখন আমরা দেখো এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে। দেখো অপশনে 1 পয়েন্ট সামথিং কি কি আছে, এই দুইটা আছে, এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে? 1.5 কি হবে? হবে না। 303 ইন্টু 1.5 গুণ করে দেখো, 333-এর থেকে অনেক বেশি চলে যাবে, প্রায় 450 সামথিং চলে আসবে। তার মানে আনসারটা কি হবে, 1.1। তাহলে 1.1 ইন্টু V1, ওকে? তো আনসারটা হচ্ছে V2 হবে 1.1 মানে V1 এর 1.1 গুণ। তো আনসার হচ্ছে ডি। তো অপশন দেখে এগুলো বলে দেওয়া যায়, ওকে? এরপর স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান হচ্ছে, মানে তোমার নর্মাল টেম্পারেচার এবং প্রেসারে আর এর মান কত, এটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আনসার এ হচ্ছে সঠিক, কারণ বাকিগুলোতে তোমার এককটা ঠিক নাই। তারপর নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? দেখো নিয়ন এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এটা একটা এক পরমাণু গ্যাস। তো এক পরমাণু গ্যাসের গামা এর মান হচ্ছে 1.67। তারপর তোমাকে যদি বলতো দ্বি পরমাণু গ্যাসের গামা এর মান কত, সেটা হচ্ছে এইটা, তাই না, 1.4। আর যদি বলতো 3 পরমাণু বা বহু পরমাণু গ্যাসের গামা এর মান কত, সেটা হচ্ছে 1.33। আশা করি বুঝতে পেরেছ। এরপর বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিগুলো হলো, ওকে, এটা তোমার আদর্শ গ্যাসের মধ্যে পড়ে না, তবুও চলো আমরা দেখি আমাদের কি লাগবে, মৌলিক ভৌত রাশি, তাই না? তো রাশি এখানে মৌলিক কি কি আছে, ভর, বল হবে না, তার মানে অপশন এ বাদ, ভর, দৈর্ঘ্য, সময়, এই তিনটাই হচ্ছে মৌলিক। বাকিগুলো যদি দেখো, শক্তিটা এখানে হচ্ছে মৌলিক নয়, আর এখানে তোমার বলটা মৌলিক নয়, এখানে বলও মৌলিক নয়, অপশন সিতে। তো আনসার হচ্ছে বি, ওকে? এরপর আসো, তিনটি গ্যাসের অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 35 মিটার পার সেকেন্ড। তাদের মূল গড় বর্গবেগ কত? দেখো এটা অনেকবার আসছে বাউতে, তার মানে এটা আসার সম্ভাবনা এবার অনেক বেশি। তো তোমার এরকম যখন টাইপ দেখবা তুমি, তোমার এখানে শর্টকাট হচ্ছে মাঝখানের যে তোমার সংখ্যাটা থাকবে, আনসারটা এই মাঝখানের সংখ্যাটার আশেপাশে কিছু একটা হবে। তো নর্মাল নিয়মে তুমি যদি এটা করতে চাও তাহলে তোমাকে এইভাবে করতে হবে, 25 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো এটা কি তোমার হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না। তো শর্টকাট কি, যখন এরকম তিনটা তোমার বেগ দেয়া থাকবে, অণুর বেগ দেয়া থাকবে, গ্যাসের অণুর বেগ দেয়া থাকবে, তখন মূল গড় বর্গবেগ নির্ণয়ের যে শর্টকাট সেটা হচ্ছে তোমার আনসারটা হবে মাঝখানেরটার একটু কম বেশি, হালকা একটু কম বেশি হবে। তো দেখো মাঝখানেরটার কাছাকাছি কোনটা আছে, ডি আছে, আমার ডি হচ্ছে আনসার। এরপর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের অণুর গড় গতিশক্তি কত? ওকে, চলো করি। তো গড় গতিশক্তির সূত্র সেটা হচ্ছে E = 3/2 kT। তো 3/2 কি
কে মানে কি, কে হচ্ছে তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 1.38 ইন্টু 10 ইনভার্স 23 জুল পার মোল পার কেলভিন। তারপর টি কত দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে তোমার 27 প্লাস 273, সেটা হচ্ছে তোমার 300 কেলভিন। ওকে, তো এটা হ্যান্ড ক্যালকুলেশন একটু প্যারা হয়ে যায় যেহেতু অনেক আগে চলে আসছে, তাও তুমি করতে পারো। এটা দিয়ে এটা কাটবা 150, তারপরে এগুলো তুমি গুণ করে দিবা। আমি একটু তাড়াতাড়ি করার জন্য তুমি ক্যালকুলেটরটা ইউজ করি, সেটা হচ্ছে 3 ইন্টু 1.38 ইন্টু 10 ইনভার্স 23 ইন্টু, আনসারটা দাঁড়ায় 6.25 ইন্টু 10 ইনভার্স 21। তো এটা কার কাছাকাছি আছে, এটা হচ্ছে এ, কারণ দেখো এখানে পাওয়ারটা আছে 21, এখানে পাওয়ার হচ্ছে 20, তাই না? তো আবার তুমি এই জিনিসটাকে, এই যে আনসারটাকে তুমি যদি এক ঘরে এভাবে পিছিয়ে নাও তাহলে তোমার জিনিসটা এরকম করে লেখা যায়। তো আনসারটা হচ্ছে এ। এরপর এসআই ইউনিটে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক এর মান কত, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবকের তোমার যে মান সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো তোমার এখানে মান চাই না, আসলে একক চাইছে, এখানে একক হবে কারণ অপশনগুলোতে কোনো মান দেয়া নেই, একক দেয়া আছে। আনসারটা তোমার এসআই ইউনিটে জুল পার মোল পার কেলভিন। যদি সিজিএস একক হইতো তাহলে আর্ক পার মোল পার কেলভিন হইতো। ওকে, এরপর যখন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায় তখন অণুর গড় মুক্তপথ কি হবে? ওকে, তো গড় মুক্তপথ এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে। এই জিনিসটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এইটা তোমার তাপমাত্রা বাদ দিয়ে সবকিছুরই ব্যস্তানুপাতিক, শুধুমাত্র তাপমাত্রার সমানুপাতিক, বাকি যত কিছু আছে তার ব্যস্তানুপাতিক। ওকে, আশা করি এটা তোমার মনে থাকবে। তো তোমার এখানে বলছে হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায়। তো ঘনত্ব বৃদ্ধি পাইলে গড় মুক্তপথ কি হবে বলো তো? কমবে, কারণ ব্যস্তানুপাতিক। সো আনসার হবে সি। এরপর স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত? ওকে, তো এই টাইপের অনেকগুলো আসবে, আমি তোমাকে 1-2টা করে দিব, বাকিগুলো তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছো? ওগুলা নিজে নিজে প্র্যাকটিস করবা। তো তোমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সি ইকুয়াল অফ √3 RT/m। এম কি? এম হচ্ছে তোমার আণবিক ভর, এটা কিন্তু কেজিতে নিতে হবে, মানে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে। আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে 3 ইন্টু 8.314 আর এর ভ্যালু, আর তারপর হচ্ছে টি কত স্বাভাবিক তাপমাত্রায় বসে, তার মানে তোমার 20 কি বলে, তার মানে হচ্ছে তোমার 273 কেলভিন। ওকে, এরপর এম দ্বারা ভাগ করতে হবে। এম কি? এম হচ্ছে অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 ইন্টু 10 ইনভার্স 3, এটাকে কেজিতে নিতে হবে। ওকে, তো এখন এটা তুমি ক্যালকুলেটরে বসাও, কারণ তুমি এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না, অনেক প্যারা হয়ে যাবে। তো আনসারটা হচ্ছে তোমার 461 মিটার/সেকেন্ড। তো আনসার হচ্ছে সি। এরপর আসো এসটিপিতে হাইড্রোজেনের অণুর গড় বর্গবেগ কত? সেম, তুমি কি করবা? সিম্পলি সি ইকুয়াল অফ √3 RT/m। অক্সিজেন তোমার হাইড্রোজেন কি আকারে থাকে? এভাবে থাকে, তার মানে তোমার আণবিক ভর কত? 2 ইন্টু 10 ইনভার্স 3, উপরে হইতেছে 3 ইন্টু 8.314, আর তাপমাত্রা কত? এসটিপি বলছে, তার মানে 273 কেলভিন। ওকে, সো তুমি যদি করো √3 ইন্টু 8.314 ইন্টু 273 ডিভাইড বাই 2 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, সো তোমার 1845 মিটার/সেকেন্ড আসতেছে, 1845 মিটার/সেকেন্ড। ওকে, বি হবে, কারণ আনসারটা হচ্ছে কিলোমিটার/সেকেন্ডে আছে। ওকে, 1.845 কিলোমিটার/সেকেন্ড। ওকে, স্থির চাপে কত তাপমাত্রায় একটি গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল স্বাভাবিক চাপ ও তাপমাত্রার গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে? ওকে, আমাকে বলেই দিচ্ছে যে চাপটা হচ্ছে স্থির, তার মানে প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে তাপমাত্রা ও মূল গড় বর্গবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে সি সমানুপাতিক √T, রাইট? সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, C2/C1 ইকুয়াল টু √T2/T1। এখন আমাকে বলছে কত তাপমাত্রায় আমাদের টেম্পারেচার লাগবে, তাই না? সো আমাদের T2 লাগবে। ধরে নিচ্ছি যত তাপমাত্রা চাইছে ওটা হচ্ছে T2। স্বাভাবিক চাপ ও তাপমাত্রার CRMS এর দ্বিগুণ হবে হচ্ছে ওই যে তোমার ওইটা, তাই না? তো C2 ইকুয়াল হবে তোমার 2 ইন্টু C1 ডিভাইডেড বাই C1, এটাকে স্কোয়ার করে দেব,
এখানে তোমার থাকতেছে T2 বাই T1, রাইট? সো এখানে থাকবে 4, C1 C1 কাটা যাবে, 4 ইন্টু T1। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপ কত? 273 কেলভিন ইকুয়াল T2। তাহলে T2 ইকুয়াল আমরা লিখতে পারি 3 4 12, হাতে থাকে 1, 4 7 28, আর আরেক একে হইতেছে 29, হাতে থেকে 2, 4 2 8 আর 2 10, 1092 কেলভিন হবে আনসার। ওকে, সো বি হচ্ছে আনসার। নিচে কোন অবস্থায় একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না? ও ভালো, তো করে না বলছে, তাই তো? আদর্শ তাপমাত্রা ও চাপ, ওকে, এটাতেও করে না। নিম্ন তাপমাত্রা ও চাপ, ওকে, এটাতেও তো করে না, এটাতেও করে না, এটাতেও করে না। করে কখন? করে হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে করে, ওকে, আর বাকিগুলোতে করে না। ওকে, এরপর পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন, মানে -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর তোমার একই তাপমাত্রা ও এবং চাপে, তার মানে তাপমাত্রা ও প্রেসার সমান, আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তো গ্যাসের অণুর একটি অণুর গতিশক্তি কত? সো আনসার হবে 3/2 কেটি, বাট অপশনে কেন জানি এই যে সংখ্যাগুলো উঠে নাই, যে আনসারটা হচ্ছে 3/2 কেটি। অলরাইট, এরপর কোনো পদার্থ গ্যাসীয় অবস্থা হতে তরল অবস্থায় উন্নীত হলে পদার্থটি তাপ পরিত্যাগ করে, তাপমাত্রা বৃদ্ধি পাইতে থাকে, অণুসমূহ অধিক গতিশক্তি অর্জন করে, অণুসমূহ স্বাধীনভাবে ছোটাছুটি করে। ওকে, এটা হচ্ছে তাপ পরিত্যাগ করে, কারণ তাপমাত্রা বৃদ্ধি পায় না তরলে পরিণত হলে, অধিক গতিশক্তি অর্জন করে না, অণুসমূহ স্বাধীনভাবে ছোটাছুটিও করে না। এরপর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আকাশে পানির কণা জমে যায় এবং শিলা আকারে, এগুলো আসে না, বুঝছো, এগুলো লাগবে না, এগুলো বাদ দাও। একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 10% কমাতে হলে চাপ শতকরা কত বাড়াতে হবে? আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট আর চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, তার মানে বয়েলস ল। সো বয়েলস ল ইকুয়াল ভি সমানুপাতিক 1/p। এটা সমান আমরা লিখতে পারি যে P2 বাই P1 ইকুয়াল V1 বাই V2, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই পাশে P2 লিখলাম কারণ হচ্ছে তোমার আলটিমেটলি তোমার চাপের ক্যালকুলেশন করতে হবে। সো P2 ইকুয়াল আমরা লিখতে পারি V1 বাই, এখন V2টা কত? দেখো V2 হচ্ছে V1 মাইনাস 10% অফ V1, কারণ তোমাকে বলছে চাপ 10% কমাইতে হবে, আয়তন 10% কমাইতে হবে পূর্বের আয়তনের। তো পূর্বের আয়তন ধরে নিচ্ছি V1 মাইনাস 10% কম, তাই তো? ওই V1 এর 10% কম। সো এখানে এটা হবে 0.1, এটাকে আমরা 0.1 লিখতে পারি, কারণ 10/100। সো V1 কমন নিলে এখানে তোমার থাকছে 1 মাইনাস 0.1, তার মানে এখানে আমরা পাচ্ছি 0.9 অফ V1। সো এখানে 0.9 অফ V1 কাটা, এখানে থাকতেছে P1। সো 1/0.9 ইন্টু P1, আর এখানে এই 10 উপরে চলে গেল, 9 এখানে থাকলো P1। সো এখানে তোমার 1.111 এরকম কিছু একটা আসবে। তো P2 ইকুয়াল আমরা পাচ্ছি এটা। এখন আমাকে বলছে যে শতকরা কত বাড়াইতে হবে। আগে ছিল হচ্ছে P1, তারপরে P2 হচ্ছে 1.111 P1। ওকে, তো চাপ বৃদ্ধি পাইছে কত? শতকরা বৃদ্ধি পাইছে হইতেছে তোমার P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু 100%। অবশ্য দেখে বলে দেওয়া যায় এটা হচ্ছে তোমার 11.11, সরি, এটা হবে আনসার, ঠিক আছে? কারণ এখানে দেখো আগে ছিল P1 মানে কি 1p, তাই তো, একটা P, তারপর হয়েছে হচ্ছে এত P2 ইকুয়াল হচ্ছে তোমার 1.111 P1, তাই তো? তো বুঝতে পারতেছো আশা করি। এরপর চলো নেক্সটে যাই। ত্রয়ীয় বিন্দু থেকে পানির বাষ্প চাপ পারদ স্তম্ভের কত উচ্চতা সমান? 4.58 মিলিমিটার। ওকে, এরপর আয়তন স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের 1 প্যাসকেল চাপের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর চাপ কতটুকু বাড়ে? তার মানে আমাদের এখানে বলছে আয়তনটা স্থির, মানে তোমার ভলিউম কনস্ট্যান্ট। আমাদের এখানে P সমানুপাতিক T, এই ফর্মুলা ইউজ করতে হবে। আমাদের চাইছে কি আমাদের চাপ কতটুকু বাড়বে বলছে, মানে আমরা এটা এইভাবে লিখতে পারি P2 বাই P1 ইকুয়াল T2 বাই T1। এখানে T1 কত? T1 হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে 273 কেলভিন। তারপর T2 কত? T2 হচ্ছে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 274 কেলভিন, তাই তো? ওকে, তো P1টা কত? P1 হচ্ছে 1 প্যাসকেল, সো এটা লেখা লাগবে না। সো T2 হচ্ছে তোমার 274 আর নিচে হচ্ছে 273। ওকে, এটা ক্যালকুলেশন করে তুমি এখানে পাবা হচ্ছে P2। এখন তোমাকে বলছে কতটুকু বাড়ে।
তারপর তুমি কি করবা, ডেল পি ইকুয়াল P2 মাইনাস P1 করে দেবা। এখান থেকে যেটা আনসার পাবা ওইটাই হচ্ছে আনসার। এবার কোনো মাধ্যমে দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য λ1 ও λ2 এবং সংশ্লিষ্ট কম্পাঙ্ক f1 ও f2 এর সম্পর্ক হলো। ওকে, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি বলতো? কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে f সমানুপাতিক 1/λ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে f2/f1 ইকুয়াল λ1/λ2। দেখো তো এটা কোন রাশি মিলে? আচ্ছা, বি হচ্ছে আনসার। ওকে, কোনো বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পর চাপ 31.7 × 10⁻³ মিটার মার্কারি হলে ওই স্থানে বায়ুর জলীয় বাষ্পের চাপ কত? ওকে, তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে R = F/F × 100%। ছোট হাতের F মানে কি? ছোট হাতের F মানে হচ্ছে তোমার শিশিরাঙ্কের জলীয় বাষ্প চাপ, ঠিক আছে, বা ওই স্থানে জলীয় বাষ্পের চাপ সেটা। আর এই বড় হাতের F হচ্ছে যেই তাপমাত্রা দেয়া আছে ওই তাপমাত্রায় যে জলীয় বাষ্পের চাপ সেটা হচ্ছে এই বড় হাতের F। তো আমাদের চাইছে হচ্ছে উপরেরটা। সো এই F সমান আমরা লিখতে পারি R × F। 100% আর লিখলাম না, কারণ তোমার আলটিমেটলি এটা পার্সেন্টেজেই দেয়া আছে। আর কত? 60%, 60/100 ইন্টু F। F কত দেয়া আছে বলো তো? F দেয়া আছে হচ্ছে তোমার এই যে 31.7 × 10⁻²। তো এটা গুণ করে যেটা আসবে ওইটাই হচ্ছে আনসার। এরপর আসো স্বাভাবিক বা প্রমাণ চাপ কত? স্বাভাবিক বা প্রমাণ চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 1.01 × 10⁵ প্যাসকেল। ওকে, তো এখানে আনসারটা হচ্ছে তোমার সি। তো এই ছিল আদর্শ গ্যাসের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ। আশা করি তোমরা অনেক ভালোভাবে পড়াশোনা করতেছ। আসসালামু আলাইকুম সবাইকে।